পৃথিবীর দুর্দান্ত এক রাষ্ট্রের দুর্দান্ত রাজধানী লন্ডন আজ অবধি পুরো পৃথিবীর শ্রেষ্ঠতম শহরগুলির একটি ধরা হয়ে থাকে। বহু বছর যে আপনাদের লন্ডন দেখাচ্ছে, আজও নতুন জানা অজানা অনেক বিষয় নিয়ে লন্ডনের এই বিশদ পর্ব সাজিয়েছি। লন্ডন শহরে দেখার আছে অনেক কিছু। এই ভিডিওটি তৈরিতে সহায়তা করেছে ট্যাপ ট্যাপ সেন্ড। প্রিয় দর্শক, লন্ডন শহর থেকে অনেক দিন পরে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। বহুদিন পরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরে যে ফেরত এসেছি, আজকের এই পর্বে আমি লন্ডন শহরের সবচেয়ে সুন্দর ভবনের সামনে দাঁড়িয়ে এই পর্বের গল্পটাকে শুরু করছি। পর্ব শুরু করার আগে দর্শক আসেন ছোট করে জেনে নিই আমরা কি করে ঢাকা থেকে লন্ডনে এসে পৌঁছালাম। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার সৌদি এয়ারলাইন্সের রিটার্ন টিকিট কাটা ছিল। ইকোনমি ক্লাসে 1,20,000 টাকা পড়েছে। জেদ্দা বিমানবন্দরে 2.5 ঘন্টা ট্রানজিট ছিল। জেদ্দার ট্রানজিট অভিজ্ঞতা বললে এই বিমানবন্দরে করার আসলে তেমন কিছুই নেই। লম্বা ট্রানজিটের জন্য ভালো বিকল্প বলে একদমই মনে হয়নি, তবে আকাশ থেকে জেদ্দার দৃশ্য ভালোই লেগেছে। লন্ডনে এসে পৌঁছানোর পর 35 পাউন্ড করে 100 জিবির ডেটা সহ সিম কার্ড কিনে নিয়েছি। আমার পছন্দের অপারেটর বরাবরই ই। এরপর আমার ওয়েস্টার কার্ড ব্যবহার করে এলিজাবেথ লাইন ধরে হিথ্রো বিমানবন্দর থেকে শহরে গিয়ে পৌঁছেছি। আমার পিছে থাকা এই বিশ্ববিখ্যাত ইমারত 1710 সালে নির্মিত হয়ে আজ অবধি লন্ডন শহরের সবচেয়ে সুন্দর কিছু ইমারতগুলোর একটি হিসেবে বিবেচ্য। 518 ফুট দৈর্ঘ্য এবং 365 ফুট উচ্চতা নিয়ে লন্ডন শহরের সবচেয়ে প্রাচীন উঁচু ইমারতগুলোর একটি বলে বিবেচিত। পলস ওয়াক, যেখানে একটা কালে লন্ডন শহরের মানুষজন সমবেত হতো খবর জানার জন্য। খবরের কাগজের আগের যুগের কথা বলছি, প্রায় 500-550 বছর আগ পর্যন্ত মানুষজন লন্ডন শহরের ঠিক এই জায়গায় জড়ো হতো বিশ্বের বিভিন্ন জায়গায় কি কি সংবাদ আছে সেগুলো জানার জন্য। যুদ্ধের সংবাদ, সাংস্কৃতিক সংবাদ, রাজা রানীর বিভিন্ন রকমের গল্প, প্রজাদের গল্প, সব কিছু জানার জন্যই মানুষ এই জায়গায় সমবেত হয়েছে। 1666 সালে লন্ডন শহরের একটা বিখ্যাত অগ্নিকাণ্ড হয়েছিল, যে অগ্নিকাণ্ডে প্রাক্তন আমলের সেন্ট পলস ক্যাথিড্রাল একদম ভস্ম হয়ে গেছিল। তার পরবর্তীতে 1710 সালে নির্মাণ কাজ শেষ হয়েছে এই বিশ্ববিখ্যাত সেন্ট পলস এই ক্যাথিড্রাল, অর্থাৎ 5ম সংস্করণটা। আমি আপনাদেরকে এই ক্যাথিড্রালের আশপাশ দিয়েও অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে টাকা পাঠানোর সবচেয়ে সেরা মাধ্যমগুলোর একটি ট্যাপ ট্যাপ সেন্ড। খুব সহজে, খুব স্বাচ্ছন্দ্যে দেশে আপনার প্রিয়জনের কাছে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক সহ বিভিন্ন রকম উপায়ে আপনার পাঠানো টাকাটা সে পেয়ে যাবে। 2.5% সরকারি প্রণোদনা পাচ্ছেন। এক্সচেঞ্জ রেট চমৎকার। তার পাশাপাশি কোনো সার্ভিস চার্জ পর্যন্ত প্রযোজ্য না। সারা দিন, সারা রাত, প্রতিদিন এবং সারা বছর তাদের অ্যাপ কিন্তু চালু থাকছে। আমার মাধ্যমে একটি কোড ব্যবহার করুন যার নাম হচ্ছে মিক্সার। এর মাধ্যমে 10 পাউন্ড, 10 ইউরো, $10 অথবা 25 দিরহাম বোনাস পাবেন, একমাত্র নতুন ইউজার যদি হয়ে থাকেন। তাই প্রবাসীরা ঝটপট ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে দেশে টাকা পাঠানো শুরু করে দিন। আরও মোটামুটি বিস্তারিত আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। আসেন দর্শক, আমরা সেন্ট পলস ক্যাথিড্রালের আশেপাশে হেঁটে হেঁটে এই জায়গাটাকে উপভোগ করি। সেন্ট পলসকে ভালো করে ঘুরে দেখতে 2 ঘন্টা প্রয়োজন। এর আশেপাশে ছবি তোলার ভালো ফ্রেম খুঁজে পাওয়া যায়। ভবনের কারুকাজ প্রচণ্ড নিখুঁত। দর্শক, নিচ থেকে সেন্ট পলস ক্যাথিড্রালের একদম সম্মুখ বরাবর দেখেন দালানটাকে দেখতে কি বিশাল, চমৎকার সুন্দর লাগছে। খ্রিস্টীয় সমাজ ব্যবস্থায় তারা চার্চের উপরে অনেক বেশি গুরুত্ব আরোপ করে থাকে। তবে এটা কিন্তু শুধুমাত্র চার্চ না, এটা রীতিমতো একটা বিশাল বড় ক্যাথিড্রাল, যেখানে একাধিকবার ক্যাথিড্রাল তৈরি করা হয়েছিল এবং প্রতিটা ক্যাথিড্রালই একবার করে আগুনে ভস্ম হয়েছে বা কোনো কারণে ধ্বংস হয়েছে এবং একদম শেষবার এই 1710 সালে এই ক্যাথিড্রালটাকে এখানে স্থাপন করা হয়েছে। আপনি চাইলে সেন্ট পলসের গম্বুজ পর্যন্ত হেঁটে উঠতে পারেন। তার জন্য আপনাকে পুরানো জমানার 528টি সিঁড়ির ধাপ পার করতে হবে। ওপরে উঠতে রীতিমতন খবর হয়ে যাচ্ছে। অনেক অনেক সিঁড়ি তো। এই দেখেন কি অসাধারণ সুন্দর দৃশ্য।
চমৎকার লাগছে, থেমস নদী দেখতে পাচ্ছি। লন্ডন শহরের ডাউন টাউন। উপরে উঠতে 25 পাউন্ড করে এক একজনের টিকিট কাটতে হয়। সেন্ট পলসের ভিতরে স্থাপত্যকলা বিশ্বমানের। নিচ থেকে ভবনের অপূর্ব কারুকাজ দেখতে অসাধারণ সুন্দর লাগে। বেশিরভাগ মানুষের কাছে সেন্ট পলসের দিনের দৃশ্য বেশি আকর্ষণীয়, তবে আমার দিনের পাশাপাশি রাতের সেন্ট পলসকে মনোমুগ্ধকর লাগে। ছিমছাম ঠান্ডা পরিবেশে শহরের আমেজটা বেশ ভালোভাবে উপভোগ করা যায়। আবহাওয়া যদি ভালো থাকে আর আপনি বিনামূল্যে লন্ডন শহরকে ওপর থেকে দৃশ্য দেখতে চান, তাহলে আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে এসে পৌঁছে গেছি, এর থেকে ভালো বিকল্প এই শহর আর একটাও নেই। প্রিয় দর্শক, আমার সঙ্গে আছে সাকিব। সাকিব বরাবরই লন্ডন শহরে আমাকে সময় দেয়। ওকে নিয়ে আমরা অনেক আগে থেকে রিজার্ভেশন করে রেখেছিলাম এই স্কাই গার্ডেনে আসার জন্য। 20 ফেনচার্চ স্ট্রিট এইরকম একটা ঠিকানা। এখানে যে উঁচু ভবনটা আছে 525 ফুট উচ্চতায়, আমরা এখানকার বিখ্যাত স্কাই গার্ডেন থেকে নীল আকাশের নিচে লন্ডন শহরের বিভিন্ন প্রান্তের দৃশ্যগুলো 360 ডিগ্রি উপভোগ করতে পারছি। এখানে 3 তলা একটা বাগান অঞ্চল আছে। ওই যে সিঙ্গাপুরে আপনাদেরকে নিয়ে গেছিলাম যে ম্যারিনা বে স্যান্ড সহ বিভিন্ন রকম জায়গায়, ওইখানে যেসব বাগান অঞ্চলগুলো ছিল, ওই যে এয়ারপোর্টের কথা যদি আপনারা মনে করে থাকেন, সেরকমই কিছু দৃশ্যপট এখানে ভেসে উঠছে। প্রিয় দর্শক, আসেন আমরা এখন লন্ডনের এই বিখ্যাত স্কাই গার্ডেনটা কিছুক্ষণ ঘুরে দেখি। স্কাই গার্ডেন অবজারভেটরি লন্ডনের সবচেয়ে উঁচু আকাশ বাগান। শহরের প্রাণকেন্দ্রে 38 তলা ভবনের ওপরের কয়েকটি তলা জুড়ে এই বিরাট বাগানের ব্যাপ্তি। অনেক আগে থেকেই অনলাইনে রিজার্ভেশন করে আসতে হয়। প্রবেশ মূল্য একদম ফ্রি। কাঁচ ঘেরাই ভিউ পয়েন্ট থেকে শহরের চমৎকার সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন। আর আবহাওয়া ভালো থাকলে তো কথাই নেই। দর্শক, এই জায়গাটা দেখেন, দেখে কি মনে হচ্ছে আমরা লন্ডনে আছি? একদম মনে হচ্ছে ঢাকায় যেন এসে পৌঁছে গেছি। আমার পিছে দিয়ে বাংলাদেশের আসল শহীদ মিনার, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি করা, পৃথিবীতে বাংলাদেশের বাইরে প্রস্তুতকৃত আমাদের ভাষা শহীদদের স্মরণে সর্বপ্রথম শহীদ মিনার, যেটা লন্ডনের প্রতিষ্ঠা করা হয়েছিল 1999 সালে। আমি এই মুহূর্তে আছি লন্ডনের বিখ্যাত একটা পার্ক, আলতাব আলী পার্কে। ছোট করে যদি ইতিহাসের প্রেক্ষাপটে ফেরত যাই, বাঙালিরা এখানে কিন্তু গত 250 বছর ধরে মোটামুটি প্রায় আসা যাওয়া করছে। আস্তে আস্তে করে বাঙালিরা এখানে আস্তে আস্তে সেটেলমেন্টের দিকে গিয়েছে। বাঙালিরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নির্যাতনের পর্যন্ত শিকার হয়েছে, এবং সেরকমই নির্যাতনের শিকারও হয়েছিলেন আলতাব আলী নামের একজন ভদ্রলোক। সেই সময় এখানে একটা নির্বাচনের সময় চলছিল, এবং নির্বাচনের সময় এখান থেকে উনি যখন পার হচ্ছিলেন, 1978 সালের ঘটনা, বর্ণবাদীদের কাছে তিনি হত্যা হয়েছিলেন। এর পরবর্তীতে এখানে হাজার হাজার বাঙালিরা জড়ো হয়, এখানে বিভিন্ন রকমের প্রোটেস্ট হয়, এবং সকল বিদ্রোহ একটা পর্যায়ে নিয়ে যায় এই পুরানো যে পার্কটা, সে পার্কটার নামটাকে পরিবর্তন করে আলতাব আলী পার্ক নাম দেওয়া হয়েছে। আমি যে অঞ্চলটা ঘিরে এখন হাঁটছি, এই অঞ্চলটা ঘিরে বাংলাদেশি মানুষদের লন্ডনে প্রচণ্ড রকমের যাতায়াত। এই জায়গার মোটামুটি বলা চলে 30% কাছাকাছি জনসংখ্যা হচ্ছে বাঙালি জনসংখ্যা। সেই শত শত বছর ধরে আসা যাওয়া করছে। একটা পাশ দিয়ে হোয়াইট চ্যাপেল আছে, অন্য পাশ দিয়ে ব্রিক লেন আছে। আসেন দর্শক, আজকে লন্ডনের এই মুহূর্তটাতে আমরা বাংলাদেশি অঞ্চলগুলো কিছুক্ষণ হেঁটে হেঁটে ঘুরে দেখি, এখানকার খাওয়া দাওয়াগুলো সম্পর্কে দেখি, পথগুলো ধরে হাঁটতে থাকি। শহরে ব্রিক লেনে প্রবেশ করছি। ওই দেখেন, ফটকে বাংলা টাউন লেখা আছে। এক সময়কার ইহুদি পট্টি ধীরে ধীরে বহুজাতিক সম্প্রদায়ের আবাসভূমিতে পরিণত হয়েছে। তবে বাঙালিদের দাপট এদিকে অনেকটা বেশি। 1666 সালে লন্ডন শহরে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
পুরানো কাঠের বাড়িগুলো দাউ দাউ করে জ্বলেছিল। সিদ্ধান্ত হলো তখন থেকে ইট দিয়ে বাসা বানানো শুরু হবে। বাস শ্রমিকদের দিয়ে কাজ করানো শুরু হলো। আর যেখানে ইটের ভাটা বসেছিল সে অঞ্চলটার নাম হয়ে গেল ব্রিকলেন। দর্শক, আমি এই মুহূর্তে বিখ্যাত হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনটার সামনে। বিখ্যাত এই কারণে বলছি, আমার পিছে হোয়াইট চ্যাপেল স্টেশনটা বাংলা ভাষায় লেখা আছে, তাই বাংলাদেশিদের কাছে বিখ্যাত। আমার আশপাশ দিয়ে যে পুরো অঞ্চলটা আছে, এখানে প্রচুর পরিমাণে যে মানুষজন যাতায়াত করছে, বহুজাতিক সম্প্রদায়ের মানুষজন যাতায়াত করছে, তবে তার ভিতরে সিংহভাগই বলা চলছে, যেন মনে হচ্ছে বাংলাদেশিরা চলছে। হ্যালো, হাই। এখানে অনেক জায়গার মানুষজন এখানে যাতায়াত করছে, কেনাকাটা করতে আসছে, পাশে বাংলাদেশি মুদি দোকান পর্যন্ত দেখা যাচ্ছে। আমার আশপাশ দিয়ে যে নান্না বিরিয়ানি, তাই না সাকিব? নান্না বিরিয়ানি না? নান্না বিরিয়ানি, এখানে আমরা দোকানটা ঘুরে আসলাম, এটা মনে হয় খাওয়ার জন্য খুব ভালো জায়গা। তার পাশাপাশি এখানে আশপাশ দিয়ে অনেক অনেক রেস্তোরাঁ কিন্তু আছে। কলা পাতা নামের একটা রেস্তোরাঁয় খেতে বসছি, একদম দেশি হালিম নিয়েছি। স্বাদ আমি বলবো 10-এ 6 পাওয়ার যোগ্য বা 7 পাওয়ার যোগ্য। একদম দেশের যে আছে না, যে রমজান মাসে যে হালিমটা খাই সেই স্বাদ না, তবে একটা প্রমিত স্বাদ। 6-এর কাছাকাছি দাম পড়ছে, মনে হয় 5.95 ধরছে বাংলাদেশিটাকে। আমি যখন আসছি 1000 টাকার আশেপাশে এক এক বাটি হালিমের দাম পড়ছে। রংটা দেখছেন, আর মাংসের টুকরাগুলো এরকম ছোট ছোট এসছে। আপনারা কি জানেন লন্ডন শহরেও একটা ছোট্ট ভেনিস আছে, যেখানে বিশ্ববিখ্যাত সেই ভেনিস নগরীর মতন খালের পাশ দিয়ে আপনারা বাঁধানো পাড় ধরে খালের দৃশ্য দেখতে দেখতে চমৎকার সময় পার করতে পারবেন। দর্শক, আমি এই মুহূর্তে লন্ডন শহরের সবচেয়ে বিখ্যাত স্টেশনগুলোর একটি প্যাডিংটন স্টেশনের পাশ দিয়ে লিটল ভেনিসে বেড়াতে এসেছি। এখানে চমৎকার সুন্দর বাগান ঘেরা পরিবেশ আছে এবং আমার ঠিক একটা পাশ দিয়ে খাল আছে, যেখানে আমি মোটামুটি কিছু নৌকার চলাফেরা দেখতে পাচ্ছি। ভালো করে যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি এই খালের পানির উপরে সূর্যের চমৎকার প্রতিফলনকে দেখতে পাচ্ছি। আজ থেকে প্রায় 300 বছর আগে ব্রিটিশরা যখন পণ্য আদান প্রদান করার জন্য তাদের সমগ্র দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে খালের নেটওয়ার্কগুলো তৈরি করছিল, সেসব খালের অন্তর্ভুক্ত হয়ে একটা সময় এই গ্র্যান্ড ক্যানালটা লন্ডন শহরের ভেতর দিয়েও পার করানো হয়। আমি যে ক্যানালটাকে এখান থেকে দেখতে পাচ্ছি, এটা এখান থেকে প্রায় 200-250 কিলোমিটার সমপরিমাণ একটা ক্যানেলের নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযুক্ত, এবং সারা দেশব্যাপী শত শত কিলোমিটারের প্রাচীন খালের নেটওয়ার্ক তৈরি করেছিল ব্রিটিশরা। লন্ডন শহরের প্রাণকেন্দ্রে এরকমের সবুজ ঘেরা পরিবেশ অনেক থাকলেও এরকমের খাল ঘেরা পরিবেশ যে আছে তার সম্পর্কে অনেক পর্যটক হয়তো জানে না। তার জন্য আমি আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখালাম। জায়গাটা প্যাডিংটন স্টেশনের খুব কাছে। আমি এখানে বসে বসে বাতাস খাচ্ছি, সূর্যের আলোর ছিটে ফোঁটা যা মুখে এসে পড়ছে তাতেও একটা চমৎকার অনুভূতি হচ্ছে। আমি এই মুহূর্তে শহরের বিখ্যাত প্যাডিংটন রেল স্টেশনের ভেতরে এসে পৌঁছে গেছি। এই স্টেশনটা 1838 সালে প্রতিষ্ঠিত ছিল, লন্ডন শহরের সবচেয়ে পুরানো রেল স্টেশনগুলোর একটি। আমার উপর দিয়ে যে ছাদ দেখতে পাচ্ছেন, 1854 সালে প্রতিষ্ঠিত ছিল এই ছাদ। খেয়াল করে দেখেন, সে 1854 সাল থেকে স্টেশনের যে সাজসজ্জা আজ অবধি সে আগের মতন রয়ে গেছে। পুরো পৃথিবীর সর্বপ্রথম যে মেট্রো চালু হয়েছিল 1863 সাল নাগাদ। প্যাডিংটন থেকে ট্রেনটা গিয়েছিল ফ্যারিংটনের দিকে। এই স্টেশনটা থেকে লন্ডনের বিভিন্ন প্রান্তে যাতায়াতটা খুব সোজা, তার পাশাপাশি লন্ডনের বাইরের বিভিন্ন অঞ্চলে যাওয়া সোজা। আমরা লন্ডনের লিটল ভেনিসের পাশের প্যাডিংটন স্টেশন ধরে এই মুহূর্তে হাঁটছি, নিজে দেখছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেই প্রায় 200 বছর আগের কথা। ব্রিটিশরা বাষ্প ইঞ্জিন চালিত রেল তৈরি করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিল। কালে কালে নিজেদের চাহিদায় তৎকালীন বিশ্বের রাজধানী লন্ডন আর বিশ্বের বহু প্রত্যন্ত শহরে অঞ্চলে রেল নেটওয়ার্ক দাঁড় করাতে থাকলো।
লন্ডনের সেকালের রেল স্টেশনগুলো অনেকটাই প্যাডিংটনের রুচিতে তৈরি করা হতো। আজ অবধি প্যাডিংটন শহরের দ্বিতীয় ব্যস্ততম স্টেশন। সবচেয়ে ব্যস্ত স্টেশনটি হল লিভারপুল স্ট্রিট। আমি এই মুহূর্তে লন্ডন শহরের সবচেয়ে উঁচু ভবনের নিচে এসে দাঁড়িয়েছি। নিচ থেকে একদম ওপর পর্যন্ত 100 তলা ভবনের আশেপাশের উচ্চতা আছে। মূলত 95টা মূল তলা আছে এবং 72টা ব্যবহারযোগ্য তলা আছে। এই ভবনটার নাম হচ্ছে দি শার্ড। একদম নিচ থেকে ওপরের দিকে মনে হচ্ছে কাঁচের ভাঙা টুকরোর মতন যেন উপরের দিকে উঠে গেছে। আমরা জনপ্রতি 4,500 টাকা করে এই টাওয়ারে ওঠার টিকিট কেটে রেখেছি এবং সেই টিকিট কিন্তু অনেক আগে থেকে কেটে রাখা আছে। কোন দিন ঢুকবো, কোন সময় ঢুকবো, সেই সময়ের স্লট হিসাব করে কেটে রাখা আছে। আসেন দর্শক, আপনাদেরকে এই টাওয়ারের উপরে নিয়ে যাই। দি শার্ডের উপর আমরা যখন উঠছি তখন ইতিমধ্যে বিকাল পেরিয়ে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। উপর থেকে লন্ডন শহরের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। তবে একটা সমস্যা হয়েছে, টানা গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, তাই ভবনের কাঁচগুলোতে প্রচুর পানির ফোঁটা জমে আছে। এই জন্য দৃশ্যগুলো একদম মন ভরে দেখতে পারছি না। তবে যা দেখছি, 28.5 পাউন্ডের টিকিটে 69 থেকে 72 তলা সফর করার অভিজ্ঞতা অসাধারণ লাগছে। দর্শক, উপরতলায় প্রচণ্ড বাতাস, সাথে প্রচণ্ড ঠান্ডা লাগছে। বৃষ্টিরও ফোঁটা টুকটাক গায়ে এসে লাগছে। আমি দূর থেকে এই যে টাওয়ার ব্রিজ অফ লন্ডনকে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। এখানে যে বৃষ্টির ফোঁটা যে গায়ে লাগছে বলছি, আমার ওপর দিয়ে দেখেন ফাঁকা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ভবনের দৃশ্যপট দেখারও সুযোগ দেওয়া আছে। এই ভবনটা যেটা মূলত 95 তলা পর্যন্ত উঠেছে, তার আমরা 71-72 তলা পর্যন্ত সর্বোচ্চ আসতে পারছি। এই উপরের ফ্লোরটা আসলে চারপাশ থেকে বাতাস ঢুকে, আর ঠান্ডা হাওয়া ঢুকলে একদম গালটাল জমে যায়। তারপরে আমরা এর মাঝখান দিয়ে ঘুরছি। লন্ডন শহরের সবচেয়ে প্রিমিয়াম দৃশ্যগুলো যেখান থেকে দেখা যায় তার ভিতরে চোখ বন্ধ করে এটা। তবে লন্ডন শহরকে বিনামূল্যে দেখার পর্যন্ত কিছু কিছু বিকল্প আছে। আপনারা সময় সুযোগ পেলে দি শার্ডে উঠে যাবেন। এবং এটুকু জানিয়ে রাখতে হচ্ছে, লন্ডন পাস যদি আপনার থাকে, আছে না যে লন্ডন পাসে যেখানে গুচ্ছভাবে অনেক পর্যটন কেন্দ্র ঘোরা যায়, 1 দিনের পাস, 2 দিনের পাস, 3 দিনের পাসের বিভিন্ন রকমের রেট হয়ে থাকে। লন্ডন পাসের আওতায় এই শার্টটা কভার হয়ে থাকে। ওই যে বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল, লন্ডন শহরের প্রাক্তন সর্বোচ্চ ভবন, এখন দেখতে কত ছোট লাগছে। আমরা দি শার্ট ঘুরে দেখলাম, আপাতত আপনাদেরকে অন্য কোনো জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি। লন্ডন শহরের প্রাণকেন্দ্রে প্রায় 1000 বছর পুরানো একটা কেল্লা আছে। এই কেল্লাটাকে বলা হচ্ছে টাওয়ার অফ লন্ডন, যার অবস্থানটা লন্ডন শহরের একদম কেন্দ্রীয় অংশে, টাওয়ার হ্যামলেটস অর্থাৎ সিটি অফ লন্ডনের পাশ জুড়ে। আমার পাশ দিয়ে ওদিক দিয়ে দেখতে পাচ্ছি বিখ্যাত টাওয়ার ব্রিজ। এর আগে আপনাদেরকে ওই ব্রিজের ওপরতলায় নিয়ে গেছিলাম। এখান দিয়ে দেখেন বাংলা ভাষায় লেখা আছে, নদীর এই অংশটি হলো পুল অফ লন্ডন। 1700 শতাব্দীতে এটা বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্দর বা পোর্ট ছিল। দেখেন এই জায়গাটার কথা বলা হচ্ছে, আগে এটা বন্দর ছিল। এখানেই হচ্ছে লন্ডনের সে প্রাচীনকালের কেল্লা। আজকের এই গন্তব্যে ঢোকার জন্য জনপ্রতি বাংলাদেশিটাকে 5,700 টাকা করে টিকিট কেটেছি। ব্রিটিশ পাউন্ডে 35 পাউন্ডের আশেপাশে পড়েছে। টিকিটের দাম মোটামুটি বেশি, নিশ্চয়ই ভেতরে দেখার আছে অনেক কিছু। আমার এই পাশ দিয়ে লন্ডনের সবচেয়ে উঁচু যে ভবন দি শার্ড, এটাকে সুন্দর করে দেখতে পাওয়া যাচ্ছে। একটা পাশ দিয়ে বের হয়ে আসতে হয়, আর এই পাশ দিয়ে দেখেন, ওই যে দেখেন লোকজন প্রবেশ করছে। আমরা এদিক দিয়ে ঢুকছি। টাওয়ার অফ লন্ডন সে 1066 সালে প্রতিষ্ঠা শুরু হওয়া একটা কেল্লা। এর সবচেয়ে পুরানো ভবনের নাম হোয়াইট টাওয়ার। সে ভবনের নাম থেকেই পুরো কমপ্লেক্সের নাম হয়েছে টাওয়ার অফ লন্ডন। এককালের টাওয়ার হিল নামের একটা ছোট্ট পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে বলে আজ অবধি মানুষ একে টাওয়ার হিল নামে অভিহিত করে। এ কেল্লা বা দুর্গ ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশাল অবদান রেখেছে। ফ্রান্সের নরম্যান্ডি থেকে রাজা উইলিয়াম দি কনকোয়ারার সে 1066 সালে ব্রিটেন জয় করেই লন্ডনে কেল্লা স্থাপন শুরু করেন। 1078 সালেই এর প্রথম টাওয়ারটি নির্মাণ শেষ হয়। এখানে এসে একজন অসাধারণ ট্যুর গাইডকে পেয়ে গিয়েছি।
আমরা যখন এসেছি তখন একটা ট্যুর চলছিল, তার ভিতরে আমি ঢুকে গেছি। তো আমি ছোট করে আপনাদেরকে কিছু ইতিহাস বলি। ভদ্রলোক, একজন ব্রিটিশ ভদ্রলোক খুব সুন্দর করে ইতিহাস বলছিলেন। আমার আশপাশে যে অঞ্চলটা, এখানে একটা চিড়িয়াখানা ছিল। এখানে আসলে সত্যিকার অর্থে এখানে বিভিন্ন প্রাণীদেরকে রাখা থাকতো, বিশেষ করে বাঘ সিংহদেরকে। এর পাশ জুড়ে এখানে থাকতে হচ্ছে একটা পরীক্ষা। এখানে পানি ছিল এবং সামনে যে থেমস নদী আছে, থেমস নদীকে পানির প্রবাহটাকে এখানে চালান করা হতো। তবে একটা সময় দেখা গেল 100-150 বছর পার করার পরে পানি থেকে এত বেশি রকমের গন্ধ আসতো, যেটা নাকি প্রায় 20 মাইল দূর থেকে ওই পায়খানা এটা সেটা অনেক কিছু মিশে থেমস নদীর পানি যখন ঢুকতো, তৎকালীন সময়কার কথা বলছি আর কি, আজ থেকে প্রায় 700-800 বছর আগের কথা। সেই সময় এটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত একটা এলাকায় পরিণত হলো। তখন তারা আবার বাধ্য হয়েছে এটাকে নতুন করে কিছু একটা দাঁড় করাতে, আস্তে আস্তে এই রূপে এসেছে। প্রিয় দর্শক, আমার পিছে ওই যে অংশটা দেখতে পাচ্ছি আসলে হচ্ছে টাওয়ার হিল, ঠিক আছে? এটা একটা পাহাড়ের মতো একটা ছোট্ট করে উঁচু জায়গা। ওই পিছের অংশে অনেক মানুষজনকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হতো, এবং মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই ক্যাসেল এবং ক্যাসেলের আশপাশের চত্বরটা প্রচণ্ড বিখ্যাত ছিল। এই যে আমাদের ট্যুর চলছে সামনে, মানুষজন খুব উৎফুল্ল হয়ে আছে। টাওয়ার হিলের হোয়াইট টাওয়ারে ঢুকলে দেখবেন বিভিন্ন বর্ম, শিরস্ত্রাণ, ঢাল, তলোয়ার, কামান, গোলাবারুদ সহ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অনেক কিছু। হোয়াইট টাওয়ারটি ইউরোপের সবচেয়ে পুরানো অবিকল সংরক্ষিত মধ্যযুগীয় দুর্গ ধরা হচ্ছে। তবে মানুষজন এখানে বেড়াতে আসলে এর পাশের আরেকটি চমৎকার ভবনে ঢুকতে সবচেয়ে বেশি পছন্দ করে, যার ভিতরে ভিডিও করার একদম অনুমতি নেই। দর্শক, সে অংশে দেখা পাওয়া যায় রাজারানীদের মাথার মুকুট, ব্যবহৃত সরঞ্জাম সহ অনেক কিছু। এমনকি পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরার টুকরো কোহিনূরকেও ভেতরে দেখতে পাবেন। এত এত স্বর্ণ আর মণি মুক্তা দেখবেন যে রীতিমতন বিস্মিত হবেন। তাছাড়া টাওয়ার হিলে বন্দিশালা, চার্চ সহ আরও অনেক কিছুই দেখার আছে। ভেতরে প্রবেশ করেছিলাম বেলা 2:30টার দিকে, বেরিয়ে আসছি যখন তখন বিকাল 5:40 বাজছে। এখন আমি হাঁটতে হাঁটতে চলছি এখানকার কাছে একটা টার্মিনালে, যে টার্মিনাল থেকে আমি উবার বোটস ধরবো। উবার বোটস ধরে আমি এই মুহূর্তে যাবো হচ্ছে ওয়েস্টমিনস্টার স্টেশনের দিকে। এটা হচ্ছে আমার কিউআর কোড, যেটা অ্যাক্টিভেট হয়ে গেল। উবার অ্যাপ থেকে আমি এটা কেটে রেখেছি। উবার বোটস ধরে অল্প কিছুক্ষণে নৌ সফর। লন্ডনের বিকালের আমেজে বিখ্যাত থেমস নদী ধরে কিছুক্ষণ শহরের দৃশ্যটা উপভোগ করব। প্রিয় দর্শক, শেষমেশ উবার বোট যাত্রা করে এসে পৌঁছে গেছি প্যালেস অফ ওয়েস্টমিনস্টার চত্বরের এই পাশে। লন্ডন শহরের এই পাশে চত্বরটা রীতিমতন জমজমাট। কথা বলতে বলতে আমার পিছে থাকা এলিজাবেথ টাওয়ার, জনপ্রিয়ভাবে বিগ বেন বলে আমরা চিনি, সেখানে ঘন্টা বাজছে, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, এই যে বিগ বেনটা এবং বিগ বেনের আশেপাশে যে প্যালেস অফ ওয়েস্টমিনস্টার অঞ্চলটা আছে, 1000 বছর পুরানো একটা রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদ একাধিকবার ধ্বংস হয়েছিল। ধ্বংস করা রাজপ্রাসাদকে একাধিকবার কিন্তু মেরামত পর্যন্ত করা হয়েছে। আসেন দর্শক, এই পাশ থেকে সন্ধ্যার আমেজ দেখতে দেখতে আমরা ট্রাফালগার স্কোয়ারে গিয়ে পৌঁছাই। দর্শক, আসেন সন্ধ্যার লন্ডনে একটু হাঁটি। এই মুহূর্তে যে সড়ক ধরে এগিয়ে চলব তা শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলের মাঝখান দিয়ে গেছে। এক পথ সরাসরি গিয়ে মিলেছে বাকিংহাম প্রাসাদে। তাছাড়া প্রধানমন্ত্রীর বাসভবন, বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্বযুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ লকার এবং আরও অনেক কিছুই এই পথের ধারেই মিলে যাবে। মোট কথা, আপনি ভিআইপি না হলেও ভিআইপিদের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ ইমারতকে একদম কাছ থেকে দেখতে পাবেন। ইউরোপের শহরগুলিতে সন্ধ্যা রাতের আমেজগুলো হয়ে থাকে চমৎকার। ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলিতে মিটিমিটি বাতি জ্বালিয়ে শহরে চমৎকার আলোকসজ্জা করা হয়ে থাকে। তার ফাঁকে দিয়ে যে ফোয়ারাগুলো থাকে, ফোয়ারা থেকে জল গড়িয়ে পড়ে, তার আওয়াজগুলো শুনতেও চমৎকার লাগে। এই মুহূর্তে দর্শক, আমি লন্ডন শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা চত্বরের একটাতে এসে পৌঁছে গেছি। চত্বরটার নাম হচ্ছে
ট্রাফালগার স্কোয়ার। 1805 সালে ঘটে যাওয়া একটা বিশাল বড় যুদ্ধ, ব্রিটিশ আর্মি সে যুদ্ধে জয়ী হয়েছিল। ব্যাটেল অফ ট্রাফালগার, ফ্রান্সের সঙ্গে এবং স্পেনের সঙ্গে এই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল। তার কারণে তৎকালীন চেয়ারিং ক্রস স্টেশনকে নাম পাল্টিয়ে এই ব্যাটেলের কথা মনে করে এটাকে ট্রাফালগার স্কোয়ার নামে নামকরণ করা হয়েছে। আমার এই পাশ থেকে যদি আমি চত্বরটাকে আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক মাঝ বরাবর নেলসনস কলাম নামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমার আরেকটা পাশ দিয়ে এদিক দিয়ে ক্যানাডিয়ান হাই কমিশন চলে গেছে। ঠিক এখান থেকে তেরচা করে একটা গুরুত্বপূর্ণ গ্রিক চার্চ আছে। এবং আমি যদি এখান থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে থাকি, আমার সামনে দেখতে পাচ্ছি ন্যাশনাল গ্যালারি। দর্শক, লন্ডন শহরে যে অনেক অনেক পাবলিক চত্বর আছে, তার ভিতরে ট্রাফালগার স্কোয়ারটা আপনারা যদি বেড়াতে আসেন, বিকেল হোক বা সন্ধ্যা বা রাত হোক, আপনারা অবশ্যই বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি বেড়াচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। লন্ডন শহরে কেনাকাটা করার জায়গা আছে একাধিক। তার ভিতরে আমি এই মুহূর্তে চলে আসছি ওয়েস্টফিল্ড স্ট্র্যাটফোর্ড সিটি নামের একটা বিখ্যাত শপিং সেন্টারে। জানিয়ে রাখছি, এই যে সুবিশাল শপিং মলটা, এটার ভিতরে অ্যাপল স্টোর, স্যামসাং, আপনার বিভিন্ন রকমের কাপড় চোপড় কেনাকাটার ব্যবস্থা, ইলেকট্রনিক্স, খাওয়া দাওয়া সহ সকল রকমের ব্যবস্থা আছে। আন্তর্জাতিক বিভিন্ন রকমের ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন। আমরা যারা এশিয়া থেকে আসছি, যারা একটু শপিং মল ভিত্তিক কেনাকাটা করতে পছন্দ করি, তারা চাইলে লন্ডন শহরেরও বিভিন্ন শপিং সেন্টারে ঢুকে কেনাকাটা করার সুযোগ পেতে পারি। শহরের যদি আপনি একটু পশ্চিমের দিকে যান, তাহলে ওয়েস্টফিল্ড লন্ডন নামের একটা বিখ্যাত শপিং সেন্টার আছে। শহরের একটু পূর্ব দিকে যদি আসেন, তাহলে ওয়েস্টফিল্ড স্ট্র্যাটফোর্ড সিটি নামের আছে। দুটো একই গ্রুপের আওতায়। তার পাশাপাশি লন্ডন শহরে একাধিক শপিং মল আছে, 400-র কাছাকাছি আছে বলে আমি শুনেছি, এবং এখানে বিভিন্ন শপিং ডিস্ট্রিক্ট পর্যন্ত আছে। আমি একটু আগে অ্যাপল স্টোরটা থেকে ঘুরে আসলাম। আইফোন 16 মাত্র লঞ্চ হয়েছে। আমি যখন বেড়াতে এসেছি সেই সময়টাতে আমি ভিতরে একটু ঢুকে এসেছি। আসেন আমরা কিছুক্ষণ এই শপিং সেন্টারটা হেঁটে হেঁটে ঘুরে দেখি। আমি এই মুহূর্তে আছি প্রাইমার্কে, যেখানে খুব সস্তায় অনেক জিনিসপত্র কেনাকাটা করতে পারা যায়। অনেক অনেক বাংলাদেশিদেরকে আমরা মোটামুটি দেখি এখানে কেনাকাটা করতে আসতে। যেমন আমি যদি এখানে এটার দাম দেখি, এই টি শার্ট 10 পাউন্ড, দেখেছেন? ফেব্রিক মোটামুটি একটু মোটা, 200 জিএসএমেরও বেশি, 220 জিএসএমের মতন লাগছে। 10 পাউন্ড মানে 82 টাকায় 1600 টাকার আশেপাশে। এসবের দাম কীরকম দেখেন, 12 পাউন্ড মাত্র। শার্ট দেখছি 14 পাউন্ড, মোটামুটি। এটা খুব ভালো লাগছে না। আমি অবশ্যই একটা লাগেজ খুঁজে বেড়াচ্ছি যে আমি লাগেজ কিনতে পারছি কি না, এখনও খুঁজে পাইনি। এই জুতা 20 পাউন্ড। নিচে যাই, নিচে বলছে লাগেজ। পেলাম একটা লাগেজ 82 টাকায় 6000 টাকার আশেপাশে, মোটামুটি দাম খারাপ না, চলে যাবে আর কি। এবার আমার সঙ্গে যে লাগেজটা আসছে, এটার ভালো লাগছে না আমার। এটা আমাকে আবার ইউরোপ যেতে হবে এখান থেকে, মানে মেইনল্যান্ড ইউরোপের দিকে। আমার মূল লাগেজটার থেকে আর একটু ছোটো সাইজের লাগেজ খুঁজছি, যেটা আমি এখানে পেয়ে গেলাম প্রাইমার্কে। 38 পাউন্ড, একটু মিডিয়াম সাইজ বলতে হচ্ছে। আর একটু বড় সাইজ দেখছি 45 পাউন্ডে আছে। এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। আমার এখনকার লাগেজটা অনেকটা এই সাইজ আর কি। রাত অনেক হয়ে আসছে। শপিং মলের উপরে একটা বিশাল ফুড কোর্ট আছে, এখানে খাওয়া দাওয়া করতে বসছি। এখানটা হালাল রেস্টুরেন্টে বসলাম, আপনার শর্মা ধাঁচের জিনিসপত্র নিয়েছি। জানিয়ে রাখছি এখানে প্রচুর বাংলাদেশি আসছে। মনে হচ্ছে স্ট্র্যাটফোর্ড শপিং সেন্টারটা একদম বাংলাদেশিদের আখাড়া। পদে পদে অনেক সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। এমনকি আমি যে দোকান থেকে খাবারটা কিনলাম, সেই দোকানেও বাংলাদেশিরাই সার্ভ করছিল। নাম হচ্ছে বাবা বুম ফ্রেশ কাবাবস। তো যে কাবাব প্ল্যাটারটা নিয়েছি, ভাবছিলাম যে একজন মানুষ খাবো যথেষ্ট হবে, মনে হচ্ছে এটা দুজনের জন্য যথেষ্ট, মানে বেশি নিয়ে ফেলেছি। 12 পাউন্ড পড়েছে বাংলাদেশি টাকা, 2000 টাকার কিছু বেশি।
এবং একটা ড্রিঙ্কস নিতে হচ্ছে আলাদা করে আরও 2 পাউন্ড, মানে সব মিলে প্রায় 2500 টাকার ছাড়িয়ে গেছে। সত্যি বলতে সাধারণত লন্ডনে খাওয়া দাওয়ার জন্য আমি বাজেট করি 7 পাউন্ডের আশেপাশে, 7 থেকে 8 পাউন্ডের ভিতরে মোটামুটি খাওয়া দাওয়া করা যায়। তো যেটা পেয়েছি তার সাথে আছে হচ্ছে ধরেন যে অনেকগুলো মাংস এসছে, আবারও বলছি আমার মতন যারা খুব বেশি খায় না তারা 2 জন খাওয়ার মতন, সাথে যে আপনার সালাদ এসছে, ওই কিছু জিনিসপত্র মাখিয়ে খাওয়ার মতন মেয়োনেজ থেকে শুরু করে এগুলো এসছে, সস এসছে, রুটি এসছে 2টা, তার পাশাপাশি আপনার এই যে এরকম কিছু ফ্রাইজ এসছে, খুব পেট ভরে খাওয়া হয়ে যাবে আর কি। তবে লন্ডনে যখন আপনি খাওয়া দাওয়া করবেন, আমি বলে রাখি সাধারণত শহরের ভেতরে যে প্লেটের ভিতরে বিভিন্ন রকমের মিল ডিল পাওয়া যায়। তারপরে বিভিন্ন দোকান আছে দেখবেন 5 পাউন্ড 3 পাউন্ড 4 পাউন্ডে মিল ডিল করে দিচ্ছে, হয়তো ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে, অন্য কিছু একটা দিয়ে দিচ্ছে, এগুলোতে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যায়। তো এই খাওয়াটা শেষ করি। দর্শক, এই মুহূর্তে আসেন আপনাদেরকে সেন্ট্রাল লন্ডনের চমৎকার একটা অপরিচিত পর্যটন কেন্দ্রে নিয়ে যাই। লন্ডন শহরের ভিতরে নীরবে নিভৃতে বসে এরকমের একটা বিধ্বস্ত অঞ্চল উপভোগ করার মজাই আলাদা। দর্শক, আমি এই মুহূর্তে আছি সেন্ট ডানস্টন ইন দ্য ইস্ট। এটা 1100 সালের দিকে প্রতিষ্ঠিত একটা গির্জা, যেটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার কারণে এটা এই মুহূর্তে একটা পর্যটন কেন্দ্রের মতন জায়গায় পরিণত হয়েছে। যত দেয়ালগুলো আছে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। হ্যারি পটার সিনেমাতেও ওই যে যখন যুদ্ধ হতো, হগওয়ার্টস ক্যাসেল ভেঙে যাচ্ছে, এরকমের কিছু দৃশ্যপট আমরা সিনেমাতে দেখেছিলাম। আসেন কিছুক্ষণ আমরা এই জায়গাটা ঘুরে দেখি। আমি এই মুহূর্তে পুরো ইউরোপের সবচেয়ে উঁচু ফ্রি ভিউইং প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে। নিচ থেকে একদম প্রায় 900 ফুট উচ্চতায় উঠে যাওয়া ভবনটাকে দেখতে চমৎকার লাগছে। আমাদেরকে ঝুঁকতে হবে এ পাশের এন্ট্রান্সটা দিয়ে। আমি এই মুহূর্তে লন্ডন শহরের একদম প্রাণকেন্দ্রে একটা চমৎকার উঁচু অট্টালিকার উপরে লন্ডনের সবচেয়ে উঁচু ফ্রি ভিউইং প্ল্যাটফর্মটাকে স্থাপন করা হয়েছে। 2023 সালে যেটা উদ্বোধন করা হয়েছিল, ঠিক সেটার উপরে এসে এই মুহূর্তে হাজির হয়েছি। আমার এপাশ থেকে লন্ডন শহরের বিভিন্ন কোণার চমৎকার সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এই হরাইজন 22 যে ভবনটার উচ্চতা আছে 900 ফুটেরও বেশি, তার 833 ফুট উচ্চতায় 58তম তলাতে আমরা একটা চমৎকার অবজারভেশন ডেকে এই মুহূর্তে এসে পৌঁছেছি। এই ভবনটার মূল নাম হচ্ছে 22 বিশপস গেট। ঠিক এটা সার্চ করে আপনি গুগল ম্যাপ ধরে এখানে এসে পৌঁছাতে পারেন। অনেক আগে থেকে এখানে রিজার্ভেশন করে রাখতে হয়, আমি তাই করে রেখেছিলাম। এবং এই মুহূর্তে আমি এটার উপর থেকে লন্ডনের অসাধারণ দৃশ্য দেখছি। সামনে দি শার্ড, ওই যে দেখতে পাচ্ছি স্কাই গার্ডেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে এই ভবনের ওপর থেকে দৃশ্যগুলো দেখানো শুরু করি। দর্শক, লন্ডন শহরে কিন্তু ট্যাক্সি ভাড়া বেশ ব্যয়বহুল। তাই স্বাভাবিকভাবে আপনি যদি আপনার অর্থ বাঁচাতে চান, চাইলে উবারে উঠতে পারেন। নিশ্চিত আপনার সাথে কিন্তু বাস, ট্রেন এগুলোতে চড়ার সুযোগ সুবিধা আছে। তারপরও আছে না যে আপনার সঙ্গে অনেক ব্যাগ আছে, যেমন আমার সঙ্গে এই মুহূর্তে বড় বড় 2টা ব্যাগ, পিঠের ব্যাগ, এটা সব কিছু মিলিয়ে আমার একটা ট্যাক্সি নেওয়ার দরকার ছিল। তো এই মুহূর্তে আমি ধরেন একটা উবার রাইড নিচ্ছি, আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য বলছি আর কি। 1 ঘন্টার কাছাকাছি একটা যাত্রা, যেহেতু 2টা বড় ব্যাগ আছে, উবার এক্সেল ডেকেছি। এটা আমার পড়ছে 30 পাউন্ডের আশেপাশে, বাংলাদেশি টাকায় এটা 5000 টাকার আশেপাশে গিয়ে ঠেকছে। 1 ঘন্টা যাত্রার কথা বলছি। আমি উবার চালক হিসেবে পেয়ে গেছি একজন বাংলাদেশি ভাইকে, ওনার নাম হচ্ছে সোলেমান ভাই। কি অবস্থা সোলেমান ভাই, কয় বছর আছেন? 16 ইয়ার্স হয়ে গেছে। 15-16, একদম বউ বাচ্চা সহ। জি। এই পাশ দিয়ে দেখেন, এটা হচ্ছে মাদাম তুসো জাদুঘর। আপনাদেরকে এর আগে অনেক বছর আগে একবার এটার ভেতরে ভিডিও দেখিয়েছিলাম। দর্শক,
লন্ডন শহরের সবচেয়ে বিখ্যাত পার্কগুলোর একটি থেকে একটা রোদেলা মেঘলা চকচকে সুন্দর দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। দর্শক, লন্ডন শহরে নীল আকাশ পাওয়াটা একটু দুষ্কর। যে সময়গুলোতে একটু রোদ পড়বে, একটু ছোপ ছোপ মেঘ থাকবে, নীল আকাশ থাকবে, মানুষজন লন্ডন শহরের পার্কগুলোতে ঘুরে বেড়াতে খুব পছন্দ করে। এই শহরে জালের মতন ছড়িয়ে ছিটিয়ে আছে 3000-এর বেশি পার্ক। তার ভিতরে 8টা মূল রয়্যাল পার্ক আছে, যে রয়্যাল পার্কগুলো হাজার হাজার একর জায়গা জুড়ে আছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে 400 একরের বেশি এলাকা জুড়ে থাকা রিজেন্টস পার্কে এসে পৌঁছে গেছি। এই পার্কটা এই প্রথমবার না, আমি এর আগেও আপনাদেরকে এই পার্কটা আজ থেকে কয়েক বছর আগে লন্ডন পর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তবে সেই সময়টা ছিল বসন্তের ভাগ, আর এই সময় যখন আমি এসেছি তখন একটা শরৎ শরৎ ভাব চলছে। আসেন প্রিয় দর্শক, এই চমৎকার খাল ঘেরা প্রকৃতির মাঝে দিয়ে আমরা কিছুক্ষণ হেঁটে এই পার্কের শোভাটা উপভোগ করি। আমি এই মুহূর্তে একটা বিশাল বড় প্রাণীর কঙ্কালের নিচে দাঁড়িয়েছি। এটাকে এখান থেকে দেখতে মনে হচ্ছে ডাইনোসর যেন লাগছে। প্রিয় দর্শক, বর্তমান পৃথিবীতে যেই প্রাণীটা সবচেয়ে বড় হিসেবে আমরা জানি নীল তিমি, সেরকম একটা নীল তিমির কঙ্কালের নিচে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি। লন্ডন শহরের একদম প্রাণকেন্দ্রে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নামের একটা বিখ্যাত জাদুঘর আছে। আমার চারপাশ দিয়ে ডাইনোসর, ম্যামথ, হাঙ্গর, জিরাফ সহ অনেক অনেক পুরানো এবং নতুন প্রাণী, যে সকল প্রাণীকে আমরা চিনি অথবা যে সকল প্রাণীকে আমরা চিনি না, সেসব প্রাণীর স্পেসিমেন রাখা আছে। অনেক পুরানো জাদুঘর, আপনারা চাইলে ছেলে বুড়ো সকলে মিলেমিশে পুরো পরিবার নিয়ে জাদুঘরটা উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, লন্ডন শহরে জাদুঘর আছে প্রায় 250টি। তার ভেতর নিশ্চিত ব্রিটিশ মিউজিয়াম সবচেয়ে বিখ্যাত। কোনো এক সময় এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামও ব্রিটিশ মিউজিয়ামেরই অংশ ছিল, তবে এর প্রদর্শনীগুলোর প্রচণ্ড স্বকীয়তা থাকার কারণে একে আলাদা জাদুঘর হিসেবে দাঁড় করানো হয়েছে। এখানে এত বড় বড় প্রাণীর কঙ্কালার স্পেসিমেন দেখবেন যে আপনার চক্ষু চড়ক গাছ বনে যেতে পারে। হাতে সময় থাকলে এই জাদুঘরের পাশেই থাকা ভিক্টোরিয়ান অ্যালবার্ট জাদুঘরও ঘুরে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। দর্শক, লন্ডন শহর গণপরিবহনের শহর। এই শহরটা সত্যিকার অর্থে পুরো পৃথিবীর গণপরিবহন ব্যবস্থার ইতিহাসে অগ্রগামী ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক, আমার আশপাশ দিয়ে যে বিভিন্ন রকমের পুরানো আমলের বাস রাখা আছে, ট্রেন রাখা আছে, অনেক অনেক রকমের গণপরিবহন ব্যবস্থার নিদর্শন যে রাখা আছে, এটা আপনারা চাইলে এসে দেখতে পারেন পুরো পৃথিবীর সবচেয়ে সেরা ট্রান্সপোর্ট মিউজিয়ামগুলোর একটাতে, যেটা নাম হচ্ছে লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম। 22.5 পাউন্ড করে জনপ্রতি টিকিট কেটে এখানে প্রবেশ করতে পারেন। এই জায়গাটা ছেলে বুড়ো সকলের দেখার জন্য অসাধারণ একটা জায়গা। একসময় ব্রিটেনে ঘোড়ায় টানা বাস চলত। আপনার প্রদর্শনীটি শুরু হবে সে 200 বছর পুরানো বাসগুলোর রেপ্লিকা দিয়ে। ট্রেনের যুগ আসা পর্যন্ত মানুষ কীরকম গণপরিবহন ব্যবহার করেছে তার চমৎকার নিদর্শন দেখতে পাবেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন বিশ্বের সর্বপ্রথম মেট্রো রেলে ব্যবহৃত স্টিম লোকোমোটিভগুলোর একটি। 1866 এর লোকোমোটিভ আজও আপনাকে বেশ আকর্ষিত করবে। তার পাশাপাশি সে আমাদের মেট্রো আর ট্রেনগুলোর কিছু কোচে প্রবেশ করে সিটে বসারও আনন্দ নিতে পারবেন। দর্শক, আমি এই মুহূর্তে 1938 সালের একটা টিউবের কোচে আছি। ওনাদের এখানে মেট্রো রেলটাকে টিউব বলা হয়ে থাকে। আমার পাশ দিয়ে দেখেছেন সে আমাদের 1938 সালের কোচটা দেখতে কীরকম লাগছে।
প্রিয় দর্শক, আমরা চাইলে এই কোচে বসে পর্যন্ত এটাকে উপভোগ করার সুযোগ পাচ্ছি। এই যে পুরানো সময়কার যে হাতলগুলো আছে, এটা দেখেন ছিঁড়ে গেছে, অর্থাৎ ওই আমলে ব্যবহৃত। আমার পাশ দিয়ে দেখেছেন বসার জায়গা কতটা প্রশস্ত, ওখানে কাঁচ দিয়ে আটকে দিয়েছে, আর এইটুকু মানুষকে বসে দেখার সুযোগ করে দিচ্ছে। এই দেখেন ওই আমলের স্টেশনগুলোর নাম ছাপানো আছে, এইভাবে করে ওই আমলের ডিরেকশন দেওয়া হতো। অনেক রকমের ট্রেন দেখার পর ঘুরে দেখবেন বাস। 1930-এর দশকে বাস প্রযুক্তির বিপ্লবের পর কি করে নিত্য নতুন বাসের মডেল এসছে সেগুলো উপভোগ করবেন। লন্ডন শহরে আড্ডা, কেনাকাটা, খাওয়া দাওয়া করার জন্য সবচেয়ে চমৎকার জায়গাগুলোর একটা বলা যেতে পারে কোভেন্ট গার্ডেনকে। 1650 সাল থেকে লন্ডনবাসী এখানে কেনাকাটা, খাওয়া দাওয়া করার জন্য ভিড়ছে। আমার পাশ থেকে ওই কোণায় লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়ামটাকে দেখতে পাচ্ছি। সে 1800-র যে শতাব্দীটা ছিল, সেই সময় এখানে চমৎকার একটা শাক সবজি ফলমূলের বাজার স্থাপন করা হয়েছিল। সেটা মোটামুটি অনেক কাল স্থায়িত্ব পেয়েছিল, তবে 1970-এর দশকে এখান থেকে শাকসবজি ফলমূলের বাজারকে সরিয়ে ফেলা হয়েছে এবং 1980-র দশক থেকে এটাকে পর্যটকে মুখরিত রাখার মতন একটা এলাকায় রূপান্তরিত করা হয়েছে। দর্শক, আপনাদেরকে আগের বছর দেখাচ্ছিলাম গ্রিনিচ, তবে এই বছর দেখাচ্ছি প্রিমরোজ হিল। আমি যে পাহাড়টার উপরে আছি, এটা একটা 210 ফুট উঁচু পাহাড়, এটার নামই হচ্ছে প্রিমরোজ হিল। এখানে আপনার দুপুর, বিকেল, সন্ধ্যার ভাগে বসে লন্ডন শহরের দৃশ্য দেখতে চমৎকার সুন্দর লাগে। লন্ডন শহরের সবচেয়ে বিখ্যাত সেতুটাকে আমার পিছে বরাবর দেখতে পাচ্ছি। সে 1894 সালে এখানে স্থাপন করার পরে আজ অনেকগুলো বছর পার হয়ে গেছে, লন্ডন শহরে এখন পর্যন্ত রয়ে গেছে। তার ঠিক পাশ দিয়ে থেমস নদীর পাশে একটা চমৎকার সুন্দর যে হাঁটাপথটা আছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবাহমান থেমস নদীর বাতাস খাচ্ছি। প্রিয় দর্শক, রাতের আলোতে লন্ডন শহর তারাবাতির মতন যেন জ্বলছে। আমার ওপাশ দিয়ে লন্ডনের আধুনিক সাজসজ্জা যেরকম দেখতে পাচ্ছি, তার সঙ্গে এসে মিলেছে ওই যে প্রায় 1000 বছর পুরানো টাওয়ার অফ লন্ডন। তার পাশাপাশি সে 1894 সালে স্থাপন হওয়া এই টাওয়ার ব্রিজ। সব কিছুর মিশেল লন্ডন শহরকে একটা ঐতিহাসিক এবং আধুনিক শহরে রূপান্তরিত করেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গত অনেক বছর ধরেই লন্ডনের অনেক জায়গা ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরেও মনে হচ্ছে লন্ডনের যেন কোনো শেষ নেই। বারবার আমি আপনাদেরকে নতুন অনেক কিছু দেখানোর চেষ্টা করেই যাচ্ছি। এই চেষ্টা অনবরত চলতে থাকবে। তবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। এবারে যুক্তরাজ্য সফরে এটাই একমাত্র লন্ডন ভ্রমণ পর্ব আমি আপনাদের জন্য তৈরি করলাম। আশা করছি প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের এই পর্বটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরও এমন পর্ব পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।